উপযুক্ত স্থানের বদলে সাবেক এমপির গ্রামে পর্যটন কেন্দ্র নির্মাণ যান না দর্শনার্থীরা। উদ্বোধনের পর থেকেই গুনছে লোকসান। সরকারি চাপে প্রকল্প বাস্তবায়নের দাবি এলজিইডির। ৩ বছরে ঢাকা সিলেট ৬ লেন সড়কে কাজ হয়েছে মাত্র ১০%। ১২১ কিলোমিটারে এখনও হয়নি জমি অধিগ্রহণ। জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস। এবং ভারতের নিষেধাজ্ঞায় আটকে ছিল শত কোটি টাকার এলসি। ৬ বছর পর তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু, স্বস্তি ব্যবসায়ী ও শ্রমিকদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। উপযুক্ত জায়গার বদলে নেত্রকোনার সাবেক এমপির নিজ গ্রামে হয়েছে পর্যটন কেন্দ্র, কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের। সরকারি চাপে বাধ্য হয়ে প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয় এলজিইডি বিভাগের। অর্থ অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। ইতিহাস সমৃদ্ধ জনপদ নেত্রকোনায় রয়েছে বিস্তীর্ণ হাওর, পাহাড়ি সীমান্ত দুর্গাপুর, কমলাকান্দা। লেখক সাহিত্যিক হুমায়ুন আহমেদের কেন্দুয়ার ১০ উপজেলায় রয়েছে নানা ইতিহাস। সবগুলো স্থানে যেতে জেলা শহর থেকে গড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার দূরত্ব। কিন্তু সেই পরিকল্পনা নিয়ে এখানে গড়ে ওঠেনি পর্যটন কেন্দ্র কিংবা সড়ক সহ হোটেল মোটেল। তবে হাওর উন্নয়নের নামে নেত্রকোনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গ্রামের বাড়ি মোহনগঞ্জের ছেচড়াখালী গ্রামে গড়ে তোলা হয় পর্যটন কেন্দ্র, যা মোহনগঞ্জ থেকেও ১৫ কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় এই পর্যটন কেন্দ্রের প্রতি আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের। গত ১ বছরে মাত্র ৬৮ জন ভাড়া নিয়েছেন পর্যটনের কক্ষ। এতে উদ্বোধনের পর থেকেই লোকসান গুনতে হচ্ছে। এমনকি বিনোদন কেন্দ্রের মতো ২০ টাকা মূল্যে টিকিট বিক্রি করেও আয় করতে পারছে না কর্তৃপক্ষ। কলমাকান্দা এখান থেকে যাওয়া অনেক টাফ, এটা আসলে সম্ভব না। টুরিস্ট নাই বলতে চলে, ১-২ জন আসছে টুরিস্ট দেখতে, কিন্তু তাহা দেখার মতো কিছু নাই। আর এরপরে আর কেউ আসে। সচেতন নাগরিকরা বলছেন, উন্নয়নের নামে নিজ গ্রামে গেস্ট হাউস হিসেবে সরকারের অর্থ অপচয় হয়েছে। এখানে পর্যটন কেন্দ্র করার ফলে পর্যটনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আসলে ব্যাহত হচ্ছে। দুর্গাপুর কলমাকান্দায় করলে অনেক বেশি উপকৃত হতো। অবকাঠামো বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন, এটি সঠিক জায়গায় না করায় সরকারের অর্থের অপচয় হয়েছে। সরকারি চাপ থাকায় বাধ্য হয়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে হয়েছে। ওটা আসলে আমাদের এলজিডি মন্ত্রণালয়ের না, অন্য মন্ত্রণালয়ের কাজ। আমাদের বলছে যে কাজটা বাস্তবায়ন করে দিতে, আমরা কাজটা বাস্তবায়ন করে দিচ্ছি। পর্যটন কেন্দ্রটি নির্মাণে ৮ কোটি ১৬ লাখ টাকা ব্যয় হয়। সময় সংবাদ, নেত্রকোনা। ৩ বছরে ঢাকা সিলেট ৬ লেন সড়কের কাজ হয়েছে মাত্র ১০%। আগামী বছরের মধ্যে ৩০,০০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও ২০২৮ সালের আগে সেটির সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের কর্মকর্তা বলছেন, ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। কথা ছিল ২০২৩ সালের মধ্যে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত ২৬৫ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ। কিন্তু বারবার নকশা পরিবর্তন সহ নানা জটিলতার মধ্যে ঘুরপাক খেতে থাকে প্রকল্প। জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ ছাড়া তড়িঘড়ি করে ২০২১ সালের ২৪ অক্টোবর সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। প্রকল্প সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত ২৬৫ কিলোমিটারে শেষ হবে। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য ৫.৫ মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় ৬৬টি সেতু, ৩০৫টি কালভার্ট, ৭টি ফ্লাইওভার ও ওভারপাস, ৬টি রেলওয়ে ওভারপাস থাকবে। ইতিমধ্যে ঢাকা সিলেট অংশের ১৩টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। সিলেট তামাবিল ৬ লেন প্রায় ৬০ কিলোমিটার সড়কের কাজের ৩টি প্যাকেজের মধ্যে একটি সম্পন্ন হয়েছে। ঢাকা সিলেটের ২০৯ কিলোমিটারের মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ১২১ কিলোমিটারের জমি অধিগ্রহণ হয়নি। আমাদের শ্রেণী পরিবর্তন
জড়িত একটা জটিলতা ছিল, ওটা আমরা ইতিমধ্যে সমাধান করতে পেরেছি। আশা করছি যে খুব দ্রুতই আগামী 2-3 মাসের মাঝেই ভূমি অধিগ্রহণের বিষয়ে একটা জেলা প্রশাসন মহোদয় কোর্টে একটা ভালো অগ্রগতি আমরা দেখতে পাবো। এ পর্যন্ত প্রকল্পের মাত্র 10 ভাগ কাজ শেষ হয়েছে। তা আমরা এগুলোর যে অগ্রগতি আছে সেগুলো আমরা ডিউ সময়ের মধ্যেই আছে, সময়ের অতিক্রান্ত হয়ে যায় নাই, এবং আমরা আশা করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হবে। 2021 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া 30,000 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত, কিন্তু শেষ হতে 2028 সাল পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের 25 ভাগ অর্থ যোগান দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বন্ধের 6 বছর পর তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। ওই বছরগুলোতে এলসির শত কোটি টাকা আটকে ছিল সে দেশে। কয়লা আমদানিতে বন্দরের মন্দাভাব কাটতে শুরু হয়েছে, এতে খুশি সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। 6 বছর পর 2 নভেম্বর ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়। প্রতিদিন গড়ে 1000 টন কয়লা তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছে। ভারতের একটি আদালত মেঘালয়ে উত্তোলিত কয়লা বাংলাদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই 2018 সাল থেকে আমদানি বন্ধ থাকে। এর ফলে প্রায় 800 আমদানিকারকের অন্তত 100 কোটি টাকার এলসি আটকা পড়েছিল। এতে আমদানিকারক ও শ্রমিকেরা দুর্দশায় পড়েন। তবে চলতি বছরের অক্টোবরের শেষে পুরোদমে কয়লা আমদানিতে স্বস্তিতে আমদানিকারক ও শ্রমিকেরা। কামকাজও বাড়ছে, সবকিছু বাড়ছে, আমরা রুজি রোজগার করতে পারি। আমরা চাচ্ছি সামনের দিকে যাতে এভাবে বর্ডার খোলা থাকে এবং আমরা কয়লা আমদানি করতে পারি। এদিকে তামাবিল স্থলবন্দরকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণের তাগিদ আমদানিকারকদের। আমদানি ব্যয়টা বেড়ে গেছে, যার কারণে আমাদের এইখানে মনে করেন দেখা গেছে ব্যবসা বাণিজ্য বাটা পড়ে গেছে। ব্যবসায়ী যেহেতু বেড়েছে, সেই হিসাবে আমাদের সীমানা যদি বৃদ্ধি করা হয় তাহলে আমাদের আমদানি দ্বিগুণ করতে পারবো বলে আমরা আশা করি। অন্যদিকে ছাত্র জনতার আগস্ট বিপ্লবের পর কয়েক মাস ধরে সিলেটে স্থলবন্দর সহ শুল্ক স্টেশনগুলোতে মন্দাভাব বিরাজ করছে। তবে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষ। আপাতত ব্যবসা এখন মান্দা সিজন চলতেছে, তো আশা করি সামনে আমাদের অবশ্যই ভালো হবে। আগে যা ট্রাক আসতো তার চেয়ে একটু কম আসে, তবে এটা ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে। আমাদের ব্যবসায়িকরাও আবার সেট আপ হবে, সবকিছুই ঠিক হয়ে যাবে 1-2 মাসের মধ্যে। আগে তামাবিল স্থলবন্দরে প্রতিদিন অন্তত 2 থেকে 3 কোটি টাকা রাজস্ব আদায় হতো। বিগত 3 মাসে কমে তা গিয়ে দাঁড়িয়েছে 70 লাখ থেকে 1 কোটি টাকায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। ফলে ব্যবসায়ী, আমদানিকারক এবং শ্রমিকদের মধ্যে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। ভাঙাচোরা রাস্তা, বন্ধ চিকিৎসা কার্যক্রম, বিচ্ছিন্ন জনপদ সিলেট কানাইঘাটের কিছু এলাকা। বাসিন্দাদের জীবনমান উন্নয়নে নজর নেই প্রশাসনের। পাণ্ডুলিপি পরিবর্তন করে জানুয়ারিতেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হবে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সিলেটে বিভাগীয় পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া এলাকাগুলোর প্রতি অন্তর্বর্তী সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান উপদেষ্টা। আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতেই বাচ্চাদের বই দেওয়ার জন্য। আপনাদের এই প্রশ্নটার কারণটা হচ্ছে আমি বুঝতে পারি, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বইগুলো তৈরি করা এবং ছাপতে দেয়া সেই প্রক্রিয়াটা একটু বিলম্বিত হয়েছে। বইগুলোর ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল। ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা।
প্রকল্প বাস্তবায়নের বাকি আছে মাত্র 7 মাস, অথচ 2 বছর আগে শুরু হওয়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ হয়েছে মাত্র 20%। 122 কোটি টাকার প্রকল্পে সুফল পাচ্ছেন না নগরবাসী, উল্টো স্থান জটিলতায় ভেস্তে যেতে বসেছে এ উদ্যোগ। সিটি প্রশাসকের আশ্বাস, খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড, গুরুত্বপূর্ণ এই সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ময়লা আবর্জনা। শুধু সরকারি অফিস আদালতের সামনের এলাকা ছাড়া বাদবাকি প্রায় প্রতিটি সড়কে এমন চিত্র। নগরীতে কোনো ডাস্টবিন না থাকায় সড়কে ময়লা ফেলেন বাসিন্দারা। এত বছর হয়েছে এখনো ডাস্টবিন হয় নাই। তবে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে নেওয়া হয়েছিল প্রকল্প। 122 কোটি টাকার প্রকল্পে পরিবেশ বান্ধব বর্জ্য সংগ্রহ, অপসারণ, প্রক্রিয়াকরণ, মেশিনারিজ ও যান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালীকরণের মাধ্যমে বর্জ্য পরিবহনের দক্ষতা বৃদ্ধি এবং পয়ঃবর্জ্য ব্যবস্থার উন্নয়নে প্রকল্প কাজ করার কথা থাকলেও তা হয়নি। প্রকল্পের 35টি গণশৌচাগার, 200 ডাস্টবিন ও 20টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড। জনবহুল প্রয়োজনীয় স্থানে এমন স্থাপনা তৈরি না করে নদী তীরে এই স্থাপনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। যদি দেখা যায় যে সিটি কর্পোরেশনের ভেতরে শৌচাগার নির্মাণের জন্য নদীকে বাছাই করে নেয়, তাহলে আমরা শৌচাগার হিসাবে সিটি কর্পোরেশনকে বেছে নিব। প্রকল্পের দুর্বলতার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নবাগত বিভাগীয় কমিশনার ও সিটি প্রশাসকের। বাধা তৈরি আছে এবং পাবলিকের জন্য করতে পারতেছি না। যে স্থান না নির্ধারণ করে যদি প্রকল্প নেওয়া হয়, তো সেটা তো অবশ্যই বিব্রতকর অবস্থায় পড়তে হবে। আর অধিগ্রহণ তো সব থেকে জটিল প্রক্রিয়া। 2022 সালের জুলাইয়ে শুরু হওয়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকল্পটির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজশাহী থেকে বন্ধ উত্তরা এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সকালে নগরীর রেলগেট এলাকায় অবস্থিত রেল ভবনে মহাব্যবস্থাপক মামুনুল ইসলামকে সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় তারা জানান, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি এর আগে রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচল করত, তবে অজ্ঞাত কারণে ট্রেনটি বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন যাত্রীরা। ট্রেনটি নতুনভাবে চালুর দাবি জানান তারা। এদিকে স্মারকলিপি গ্রহণ শেষে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। যোগাযোগ অবকাঠামোর অভাবে সিলেটের কানাইঘাটের কিছু এলাকা এখনও বিচ্ছিন্ন জনপদ। ভাঙাচোরা দীর্ঘ কাঁচা রাস্তায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। এলাকার জীবনমান উন্নয়নে ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। জয়ন্ত কুমার দাসের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। শুভি বেগম সিলেটের কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাসিন্দা। 3 মাসের ব্যবধানে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে পথেই প্রাণ হারায় বাচ্চাসহ তার বোনের মেয়ে রুবিনা বেগম ও আরেক বোন আনোয়ারা বেগম। রাস্তার বেহাল দশা ও এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে আশানুরূপ চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষোভ তার। আমার রোগী মারা গেছেন, ইলা শত শত রোগী আমরা মারা যাইরা। আমরা হসপিটাল খান্দাত হয়েছে, আমরা বড়সা আমরা আশা আছে আমরা হসপিটাল খান্দাত। আমরা কোনো চিকিৎসা নাই, কোনো ডাক্তার নাই, কোনো কোনটা নাই হসপিটাল বন। এই ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও তা দেখে মনে হয় ভুতুর একটি ঘর। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর আসেন না চিকিৎসক। রোগী এসে সারাদিন অপেক্ষা করে ফিরে যান। তবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য কর্মকর্তা। 10-15 বছর থেকে কোনো ধরনের কোনো চিকিৎসা আমরা পাই না। ডাক্তার না থাকলে রোগী আইতো কই থাকে, অনেক সময় মারা যায় মানুষ। যেখানে 1000 কোটি টাকার বরাদ্দের কথা আমরা শুনি কন্টিনিউ, বাট করাপশনই এখানকার মূল প্রবলেম। আমাদের যিনি স্বাস্থ্যকর্মী রয়েছেন, ওনাকে যদি আমরা উক্ত কেন্দ্রে নিয়মিত করাতে পারি, স্বয়ংক্রিয়ভাবে আমাদের যে স্বাস্থ্যকর্মীটা পরিত্যক্ত অবস্থায় ছিল সেটা আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে। 50,000-এরও বেশি মানুষের বসবাসের এই ইউনিয়নে চলাচলের রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগের শেষ নেই। মোটরসাইকেল ছাড়া চলে না কোনো যানবাহন। শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে। পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে, মানে অনাপত্তিপত্র নেওয়া হয়েছে, বিভিন্নভাবে আমরা সহযোগিতা করেছি, কিন্তু অজ্ঞাত কারণে এই ব্রিজটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। সুরমা নদীর উপরে যে পয়েন্টগুলোতে ব্রিজ প্রয়োজন, সেই ব্রিজগুলো যদি করা যায় তাহলে 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে উন্নয়ন কার্যক্রম খুব সুন্দরভাবেই হবে। এদিকে ইউনিয়নটির উত্তর সীমান্তে ভারতের মেঘালয় রাজ্য আর পূর্বে ভারতের আসাম,
পাহাড় আর নীল জলের মিলন মেলা নজর কাড়বে ভ্রমণ পিপাসুদের। লোভাছড়াকে পর্যটন স্পট স্বীকৃতি দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটালে এটি হতে পারে সরকারের সম্ভাবনাময় একটি খাত। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, কানাইঘাট, সিলেট। ময়মনসিংহের শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন মূল্য নিয়ন্ত্রণে সময় লাগতে পারে আরও 2 সপ্তাহ। এদিকে নাটোরের বাজারে পুকুর ও বিলের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। ময়মনসিংহ থেকে ওবায়দুল হক এবং নাটোর থেকে আল মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হালকা শীতের আমেজের মাঝে ভোরে একটু তাজা সবজির আশায় হাটে ছুটে আসেন মানুষ। ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার মেছুয়া বাজারে গিয়ে দেখা যায় সবজির সরবরাহ বাড়লেও আশানুরূপ কমেনি দাম। বেড়েছে শিমের দাম, অন্যান্য সবজিও বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন শীতকালীন সবজির দাম কমতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। এবার ওই যে বন্যার জন্য সবজি একটু দেরিতে আমদানি হয়েছে, এই জন্য আপনার দাম একটু বেশি। কিছু কিছু অঞ্চলে আছে বন্যা হয়েছে না, এই মুকামে মনে করেন দাম বেশি। এখন তো মোটামুটি একটু বাড়তি আছে, আর কিছুদিন শীতকাল আইলে দাম কমবো। এদিন সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের মাছের পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে বিলের মাছের পাশাপাশি বাজারে চাষের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম অনেক বেশি। মাছ উৎপাদনকারীদের দাবি খাবারের দাম বাড়ায় বেড়েছে মাছের দাম। 1.5 কেজি 2 কেজি মাছ 300 টাকা কেজি রুই মাছ, এটা সাধারণ মানুষের জন্য একটু জুলুম। মাছের যেরকম দাম সেই হিসাবে মানুষের ক্রয় ক্ষমতা তো এখন খুব খারাপ। খাবারের দাম বাড়ছে, পুকুরের লিজ মানি বাড়ছে, কিন্তু সেই তুলনায় আমাদের মাছের দাম বাড়ে নাই। নাটোর জেলায় প্রায় 40,000 মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হয় প্রায় 70,000 মেট্রিক টন। চাষের অধিকাংশ মাছই যায় রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। দিনাজপুরে শুরু হয়েছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান। বিকেলে এলএসডি গোডাউনে 2 জন কৃষকের কাছ থেকে ধান কিনে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। প্রথম দিন 33 টাকা কেজি দরে 2 টন ধান কেনা হয়। চলতি মৌসুমে সিদ্ধ চাল প্রতি কেজি 47 টাকা দরে এবং আতপ চাল কেনা হবে 46 টাকা কেজি দরে। এর আগে ঢাকা থেকে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার সারা দেশে ভার্চুয়ালি এ কার্যক্রম উদ্বোধন করেন। দিনাজপুরে চলতি মৌসুমে 66,679 মেট্রিক টন চাল এবং 17,791 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হবিগঞ্জে এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে, তবে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা। কৃষি বিভাগ বলছে প্রকৃত মূল্য পেতে সহযোগিতা করবেন মাঠ কর্মীরা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে ধান কাটা শেষ হয়েছে অর্ধেকেরও বেশি। এবার সরকার প্রতিমন ধানের দর নির্ধারণ করেছে 1,320 টাকা। তবে খোলা বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1,050 টাকা পর্যন্ত। খোলা বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহী কৃষক। তবে সিন্ডিকেটের কারণে খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ তাদের। যদি আমরা ধান উচিত মূল্য বিক্রি না করতে পারি তাহলে আমরা কৃষক তো কিছুভাবে বাঁচতে পারবো না। তবে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সে ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। প্রয়োজনীয় তথ্য দিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যেকটা উপজেলায় কৃষক ভাইদের সহায়তা করছে। চলতি মৌসুমে জেলায় 88,320 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। এদিকে প্রাকৃতিক বিপর্যয়ের পরও কমলার বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জুড়ি এবং বড়লেখা উপজেলায় ফলটি বাজারজাতে ব্যস্ত চাষিরা। আশা করা হচ্ছে চলতি মৌসুমে অন্তত 17 কোটি টাকার বেচা কেনা হবে। মোহাম্মদ ইয়ারুব আহমেদের পাঠানো তথ্য ও শালিদুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। চাষিরা ব্যস্ত কমলা নামিয়ে বাজারজাতে। মৌলভীবাজারের সবকটি উপজেলায় ফলটি চাষ হলেও জুড়ি ও বড়লেখা উপজেলায় সুমিষ্ট ও রসালো নাগাপুরি এবং খাসিয়া জাতের কমলার সবচেয়ে বেশি বাগান রয়েছে। 2 উপজেলার 124 হেক্টর জমির বাগানে 843 মেট্রিক টন উৎপাদন হয়েছে। টাকার হিসাবে প্রায় 17 কোটি টাকার কমলা বেচা কেনা হবে। কমলাগুলা খুব সুস্বাদু, সুগ্রান, মিষ্টি। একসময় অনেক কমলা দর ছিল, কিন্তু এই গান্ধী পোকার কারণে আর খরার কারণে কমলাটা নষ্ট হয়ে গেছে। বাগানে ভালো ফলন পেতে পুরনো গাছ সরিয়ে গ্রাফটিং চারা গাছ রোপণের পরামর্শ কৃষি বিভাগের। পোকামাকড় দমনে আরো আগ্রহী করে তোলা যায়, সেই জন্য আমরা প্রশিক্ষণ এবং বিনামূল্যে
গ্রাফটিং চারা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। কৃষি বিভাগের তথ্য মতে মৌলভীবাজারে ৩১৫টি বাগানে ১৭০ হেক্টর জমিতে কমলার বাগান রয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ১১৩৬ মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। অগ্রহায়ণের দ্বিতীয় দিনেই উত্তরের জেলা পঞ্চগড়ে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পথঘাট। কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এদিকে তীব্র শীত উপেক্ষা করে শ্রমজীবী মানুষদের কাজে যেতে দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার জেলায় ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও একদিনের ব্যবধানে তা নেমে এসেছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এবং উপযুক্ত স্থানের বদলে সাবেক এমপির গ্রামে পর্যটন কেন্দ্র নির্মাণ জান্না দর্শনার্থীরা উদ্বোধনের পর থেকেই গুনছে লোকসান। সরকারি চাপে প্রকল্প বাস্তবায়নের দাবি এলজিইডির। এ ছিল বাংলা সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।